সবাইকে স্বাগতম আমাদের আজকের বলার জোর অনুষ্ঠানে। আপনারা জানেন বলার জোর অনুষ্ঠানটা ওমেন ভয়েস বিডি পেজ থেকে যৌথভাবে এবং আমার আইডি লিঙ্ক থেকে যৌথভাবে সবসময় প্রচারিত হয়। আমাদের আজকের প্রোগ্রামের অতিথি আমার বন্ধু বিশিষ্ট কথা সাহিত্যিক নাসরিন জাহান। নাসরিন, প্রায় 2 মাস ধরে পরিকল্পনা করার পরে আমরা হ্যাঁ, একসাথে হ্যাঁ, হলাম। তোমার কেমন লাগছে? আসলে আমার দারুণ লাগছে, কারণ এটা আমি মানে বসতে আজকে সময় হলো আমাদের। একদম আমার তো একদম অনেক অবসর, কিন্তু তোমার সঙ্গে আমি খুব সিরিয়াসলি বসতে চাইছিলাম, এই জন্যই বেশি সিরিয়াস ছিলাম। বেশি সিরিয়াস পরীক্ষা মানুষ খারাপ করে, তাই না? হ্যাঁ, ওইটাই। সেজন্য বেশি সিরিয়াস হওয়াতে আমাদের অনুষ্ঠানটা করতে দেরি হয়ে গেল। যাই দেরি হোক, হয়ে গেল। দেরি হলেও হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে তো, কথা, তাই না? এটাই এটাই বড় কথা। সবচেয়ে বড় কথা। নাসরিন, আমি কিন্তু একটু নার্ভাস। আরে, কেটে যাবে, কথা বলতে থাকো। হ্যাঁ, আমার খালি মনে হচ্ছে যে সেই স্বপ্নের মানুষ যাকে আমি 2005-এ দেখার জন্য বইমেলায় দূর থেকে দাঁড়িয়েছিলাম, সে আজকে আমার প্রোগ্রামে। হ্যাঁ, হ্যাঁ, আমার মাঝখানের তা সময়টা বিলীন হয়ে যাচ্ছে, যে যা গলা ধরে গল্প তু- করা, আড্ডা দেওয়া, হ্যাঁ, এগুলো বিলীন হয়ে খেলে আমার 2005-এর কথা মনে পড়ছে। আমাকে আর টেনে আমার টেনে তো তুলে তোমাকে আমি এই এই মেয়ে, তুমি কোন ক্লাসে পড়ো? তুমি বলে গম্ভীর এসে বলছে ব্যাংক, তোমার মামা বলেছিলেন যে আমি হুম। ব্যাংকে চাকরি করি। আমি করে বাবা, এই পিচ্ছি মেয়ে ব্যাংকে চাকরি করে, আবার আমার লেখার ভক্ত। হ্যাঁ নাসরিন, তুমি চিন্তা করো যে মানে ওই সময় একটা কি বলবো তোমাকে, এটা তো না মুগ্ধতাও না, এটা একটা অ্যাডিকশনের মতন। তোমার লেখা কোথায় আসছে, কোথায় ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে, আমি অন্য দিনের ঈদ সংখ্যা সবকিছুর আগে কিনতাম, কারণ এখানে নাসরিন জাহানের লেখা আছে। এইগুলা কতক্ষণ আমি কল্পনা করতে পারতাম না, কিন্তু বুঝছো? ফেসবুকের মাধ্যমে কিছু জানি। হুম হুম। এই যে নাসরিন, তুমি আমাকে সবসময় বলো যে ফিলিপস পুরস্কার পাওয়ার পরে তুমি খুব বিস্মিত হয়েছো, তোমার খুব সারপ্রাইজ লেগেছে। আমি না এটা নিয়ে যখন ভাবি তখন আমার মনে হয় যে লেখক হওয়ার যে প্রক্রিয়াগুলা, ধাপগুলা, যে প্রস্তুতি, সেগুলো সব পার হয়েই তো তুমি উপন্যাস মানে হাত দিলে। তোমার প্রথম গল্প প্রকাশিত হয়েছে 1977 সালে। তারপর হম। তোমার স্থবির যৌবন, বিচূর্ণ ছায়া, হে পথ, সারা রাত বিড়ালের শব্দ, গল্প গ্রন্থ প্রকাশের পর তুমি উড়ক্ক উপন্যাস লিখেছো। তাহলে ফিলিপস পুরস্কার প্রাপ্তি যেটা 94 সালে তুমি পেলে, সেটা নিয়ে তোমার সারপ্রাইজ হওয়ার কারণ কি? সারপ্রাইজ হওয়ার কারণটা তো এটার সঙ্গে লেখার কোনো যুক্ততা, এই পুরস্কারের সঙ্গে আমার লেখার কোনো সম্পর্কই নাই। এই যে আমি সারপ্রাইজ হলাম, সেটা হলো যে আমি জানি যে আমি যে ধারায় লিখি, যে ফর্মে লিখি, সেখানে এসব প্রত্যাশা করতে নাই, এভাবে নিজেকে তৈরি করি। আর আরেকটা জিনিস জানতাম যে এই এইসব দেশে খুব লবিং, এসব টেসব ছাড়া এসব কিছু হয় না, ফলে আমি ওই দিক থেকে মুখ ঘুরিয়েছিলাম। তো ফলে আমি বইটাও জমা দিইনি, আমার এক বন্ধু নিয়ে জমা দিল। তারপরে ধরো এই যে দেখো, কথা সাহিত্যের হাসান জলক, শওকত আলী, সেলিনা হোসেন, তারপরে ইয়ে, শওকত আলী, এরপরে আহ, কবি আল মাহমুদ, হুম এরপরে বিরাট গ্যাপ দিয়ে নাসরিন জাহান। আমার হুম তাও আবার প্রথম উপন্যাস। এটা হুম তখন বিশাল একটা ব্যাপার ছিল, বড় করে পত্রিকায় বিজ্ঞাপন দিত, থাকতো পত্রিকায় এই দেখার মধ্যে এই বিষয় থাকতে হবে। আমি হুম দেখলাম এই গুরুকুর মধ্যে এইসব কিছুই নেই। যাই হোক, পরে ও জমা দিল, নিরপেক্ষ ভাবে ওই ধারার মধ্যে, ওই সিরিয়ালের মধ্যে আমার নাম, ওই বিস্ময়বোধটা ওই জায়গাটায়, এটার সাথে বুঝতে আমার পেরেছি। আবার তার ওইটাই আবার এইরকম ভাবেও আবার এই দেশে এরকম পুরস্কার দেওয়া হয়, যেটা কি নিয়ে কারোর কোনো প্রশ্ন ছিল না। এই জন্য বললাম না, তখন বিটিভিতে সংবাদ, লেখালেখির প্রচার, সংবাদই প্রায় দেখাতো না। হুম, ফিলিপসটা জোরালো ভাবে তারা নিউজে প্রচার করেছে। ওই নিরপেক্ষ একটা পুরস্কার এইভাবে পেয়ে যাওয়াটা, ওইটাই আমার অবাক। এটা এরকম না যে আমি হা করেছিলাম একটা পুরস্কার পেয়ে, আমি ওইটা নাকি এইভাবেও পুরস্কার কেউ কেউ পেতে পারে এত মানে তুমি নিরপেক্ষ ভাবে। তুমি নিজে কোন রকমের কি জানি বলে সাবমিশন করো নাই বইয়ের, না, তুমি কিচ্ছু না, কিচ্ছু না। সেই কারণে তোমার কাছে জিনিসটা খুব হ্যাঁ, বিস্ময় লেগেছে। আবার জমাও যে দিয়েছে কেউ, সেটাও আমার মাথাতে ছিল না। তাও দিয়েছে সে একটা আমার একটা পাসপোর্ট সাইজের ছবি একটা দিতে হয়, ওটা বোধহয় জমা দিয়েছিল সাথে। ওদের কি নিয়ম আছে, তো পরদিন পত্রিকায় ব্যর্থ মার্কা পাসপোর্ট সাইজের ছবিতে বুঝো। ওইরকম আয়োজন থাকলে কত সুন্দর টুন্দর করে ছবি তুলে তুমি তো এমনিতেই দিতাম না। সুন্দর, তোমার তো ফটোজেনিক দূর, চেহারা। দূর, তুই তারপরে পাসপোর্ট সাইজ, এই হুম, অন্য কথা।
সেটা তুমিও জানো। আচ্ছা নাসরিন, এই এই যে পুরুক্কু লিখলা, পুরুক্কু লেখার পরে তো পাঠকের মধ্যে এক ধরনের কি বলবো প্রত্যাশা তৈরি হয়ে যায় যে এই লেখক বুঝি এই ঘরানাই চলবে। ধরো কেউ যদি হ্যাঁ, কমেডি লেখে, তার কাছ থেকে সবাই শুধু কমেডি আশা করতে থাকে। হুম 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 তুমি সুররিয়ালিজম বা জাদু বাস্তবতা লিখেছো, সবাই ধারণা করা শুরু করলো যে নাসরিন বুঝি এভাবেই লিখতে থাকবে। তো তুমি হুম প্রথম উপন্যাসে যে পুরস্কার পেলে উড়ুক্কুর জন্য, সেটার পরেই হুম। তুমি তোমার নিরীক্ষাধর্মী লেখা নিয়ে এলে, চন্দ্রলেখার জাদু বিস্তার এবং চন্দ্রের প্রথম কলা। চন্দ্রের প্রথম কলা। চন্দ্রের প্রথম কলা আমার কিন্তু পাঠক হিসেবে দুইটা বই দুর্দান্ত লেগেছে, কিন্তু তুমি সব জায়গাতেই বলো সেগুলো সেরকম জনপ্রিয়তা পায়নি বা সেগুলো না সেরকম। তোমার মতো পাঠক হাতে গোনা। ওই আচ্ছা, বইয়ের এডিশন 15 বছর লেগেছে শেষ হতে। তাও কিন্তু বোধহয় তুমি জানি। দেখো যে তুমি প্রথম বই লেখার পরে পাঠকের যে এক ধরনের প্রত্যাশা থাকে এবং পাঠক যে হুম হুম। লেখককে একই একটা চক্রের ভিতরে ঠেসে ধরার যে প্রবণতা পাঠকের তৈরি হয়, তুমি তো এটা সজ্ঞানে ভেঙে ফেললে হ্যাঁ, এবং সফলও হলে। একদম। তোমার মাথায় কি হ্যাঁ, তখন কাজ করেছে যে আমাকে এই ধরনের প্রোটোটাইপ জিনিস থেকে বের হয়ে আসতে হবে? বে- আমি এটা এখানে বলি, তাহলে আগে কোথায় বলেছি সে থাক। এই কথাটা আমি বেশ কয়েক জায়গায় বলেছি যে আমি পরে আগের বছর তো 1 কপি গেছে শুনলাম আর কি, যে বিক্রি নাই, কোনো খবরই নেই, বইয়ের কারোর কেনার মতো অবস্থা নেই। 100 টাকা বইয়ের দাম, তখন সেই সময় অনেক দাম। তো ফলে পরের বছর পুরস্কারের পর বইমেলায় যাওয়ার পর আমার উপরে হুমড়ি খেয়ে পড়ছে পাঠক অটোগ্রাফের জন্য। এটা আমি যত হচ্ছে না তত আমার না শরীর ঠান্ডা হয়ে আসছিল, যে আমি তো এইসব তো চাইনি। আমি তো চাইনি আমার উপর পাঠক অটোগ্রাফ নিতে থাকবে। আমি তো 5টা গল্পের বই উড়কু, উড়কু তো ফর্মেরই উপন্যাস নেই আগে। এই বইটাই তো আগের বছর ছিল বই বাজারে। তখন মানে পড়ে কারোরই তেমন লাগলো না, কেউই তেমন কিছু বললো না। পরে একদম সবাই, মানে যারা লেখকরাও তো অন্তত কিনে পড়তে পারতেন, তারাও তখনই প্রথম পড়লেন। ওই আমি ঠিক করলাম যে আমি এই ফর্মের আর সহসা আমি এই ফর্মে কোনো অন্তত 2-3টা উপন্যাস তো আমি এই ধারাতেই না, পুরো চলে যাব অন্য ট্রেকে। আমি চাই না, আমি যেখানে যাব আমি নিজের মতো করে যাব, বইমেলা যাব নিজের মতো করে ঘুরবো, কেউ এসে অটোগ্রাফ করবে এ আমার ধাতে নেই। তুমি আর জানো, আমি পাঠক পাঠ টেবিলে, আমি সবসময় একটা কথা বলি, লেখক টেবিলে একা। আমি একদম কোনোদিন পাঠকের কথা মাথাতেই আমার কাজ করে না। পাঠকের সাধ্য নেই আমাকে জোর করিয়ে কিছু, প্রেশার দিয়ে কিছু লেখা। নাসরিন, এই যে ধরো কম বেশি 27টা উপন্যাস না, তারপরে হুম। গল্প গল্প গ্রন্থ 13-14টা, মঞ্চ নাটক 3টা, টিভিতেও তো তোমার নাটক হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো এত উপন্যাস অর্জনের থেকেই। এত অর্জনের মাঝে নিজেকে একটু রানী রানী লাগে না? একটু না, দূর রানী রানী লাগে। আমার যেটা হয় কি, যে আমার তুমি জানো বোধহয়, আমি খুবই একটা ডিপ্রেশনের মধ্যে দীর্ঘ দীর্ঘ দিন কাটিয়েছে, এখনো হয় সেই ডিপ্রেশনের শিকার হই। খুব সুখী মানুষের তো ডিপ্রেশন হওয়ার কোনো কারণ নাই। রানী 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 যার লাগে তার আবার কিসের ডিপ্রেশন। আমার যেটা হয়, যখনই লেখা শেষ করে ফেলি, তখন একটা লেখার সময় একটা রক্তপাত চলতে থাকে। তখন রাত চরিত্রের মধ্যে, তুমি তো জানো আমার চরিত্র গেলে কিরকম, সেটার মধ্যে বাস করতে থাকি। তারা আমার ভিতর ঢুকে, আমি তাদের ভিতর, এই করে 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 বিশাল একটা ঘুম হয় না, এইরকম একটা এর মধ্যে যেদিন শেষ হয় পুরা, মানে তখন একটা হাফ ছেড়ে বাঁচি, রিল্যাক্স। এর কয়েকদিন পরে বইটা বেরিয়ে যাওয়ার পরেই আর মনে হয় অতীত হয়ে গেছে, হুম, আর আমার মধ্যে কাজ করে না, আমি এটার মধ্যে আর বাসই করি না। ফলে এই সব আমার পাস্ট হয়ে যায়। এখন যেটা হচ্ছে, যে তোমার সাথে কথা বলছি, এটাই আমার বর্তমান। কি বুঝতে লিখেছি পেরেছি। এর আগে, কখন কি লিখলাম, কিছু কাজ করে না। নাসরিন, তোমার কি আমার মতন হয় যে আমি তো আর তোমার মতন লেখক না, তুমি আরে লেখায় বলো না। তোমার কি এরকম হয় যে নিজের লেখা লেখার পরে ওইটা আর মনে থাকে না এবং মনে হয় যে হাই হাই এটা কার লেখা? এরকম না হয় আমার? আচ্ছা না, আচ্ছা, আমার কিন্তু নিজের লেখা অতটা না। আমার না কিছু না না, মনে আমি থাকে না। আমার ল্যাঙ্গুয়েজটা, আমার আমাকে একটা কথা অনেকে বলছে, আপনার ল্যাঙ্গুয়েজটা এমন যে কয়েক পাতা পড়ে থাকলেও অনেক, মানে আমার অপরিচিত পাঠক পড়ে থাকলে আমরা বুঝতে পারবো এটা আপনার লেখা। তো হ্যাঁ, এইটা তো ফলে অবশ্যই। আমি নাসরিন, কেন কেন মনে হয় না, যে তুমি জানো তো আমি কত শব্দ নিজে হুম হুম তৈরি করি, হুম হুম হুম। হয়ে যায় তৈরি। ফলে কয়েক পৃষ্ঠা পড়লেই মনে হয় যে এটা তো আমারই লেখা, এই শব্দ তো অন্য কেউ বানায়নি। হ্যাঁ, এটা কিন্তু নাসরিন সত্যি কথা যে আমার যেটা মনে হয় আর কি যে তোমার ভাষা আলাদা, বর্ণনা ভঙ্গি আলাদা, ঘটনার বিস্তার আলাদা। এটা তোমার একটা সিগনেচার মার্ক, তোমার এটা একটা ব্র্যান্ড এবং এটার যে প্রক্রিয়া,
এটা শুধু তুমিই জানো, এটা রহস্য তুমিই জানো, আমার এরকম মনে এটা হয়। না, আমিও জানি না রহস্য। আমার হ্যাঁ, কিন্তু হতে খুব পারে যে ইচ্ছা একটা ছিল জানার। ক্রমাগত একটা চর্চার মধ্যে ছিলাম এটার মধ্যে। হ্যাঁ। আমার কিন্তু খুব জানার ইচ্ছা ছিল যে ব্র্যান্ডটা তুমি কিভাবে তৈরি করলে। যেমন ধরো জীবনানন্দ পড়লে আমরা বুঝতে পারি এটা জীবনানন্দের কবিতা। আমি কিন্তু হুম, তোমার হুম, লেখা হুম। যেখানেই হোক, এটা যদি তোমার নাম না দিয়েও প্রকাশিত হয়, আমি কিন্তু জানি যে হ্যাঁ, এটা হ্যাঁ। নিজের লেখা। ও, এটা একটা কারণ হতে পারে, যেটা হলো যে আমি যখন লিখি তখন আমি কিচ্ছুর ধার ধারি না। আমি স্বাধীন। বা আমাকেও যদি বলে বাক্যটা ভেঙে গেছে, আমার মনে হয় আরো ৩ টুকরো করে দিই। আমি বুঝছিলাম। নিজের মতো আমার একটা বন্ধু ছিল, সে বলছিল যে তুমি কি তাই বললে তুমি কি লিখবে যে আকাশ। আমি একটা পুরস্কারের কোনো উপন্যাসে ছিল এরকম, মেয়েটার মা মারা গেছে, সে কাঁদতে পারছে না, তখন সে এসে একটা রাস্তার মধ্যে, রাতের রাস্তার মধ্যে এসে বসে আছে। তো চারপাশে সে সহানুভূতিশীল কুকুরগণ দিলাম তো। তোর বন্ধু বলে, দেখো যে আকাশ হারিয়েছে। আমি তারপরের উপন্যাসে লিখলাম বাতাস উড়িতেছেন। ও দেখে বলে, ওরে বাবা রে বাবা, এ তো খেপা খেপা। নাজরীন, এই যে তুমি গল্পের মানুষ, উপন্যাসের মানুষ, নাটক, লিটল ম্যাগের মানুষ, তোমার পাঠক কি জানে যে তুমি ছড়াও কবিতারও মানুষ? এটা খুব, আমি ওই ইন্টারভিউ বলি ওই ওই পর্যন্তই। এছাড়া বরং আমার বন্ধু রুবি বলে, তোর এত ছড়া ভালো, এত ছড়া ভালো, তুই আর ছড়াটা কন্টিনিউ করলি না। হয় না, আমি বড়দের সাহিত্যে চলে যাওয়ার পরে এই আমার মনে হলো, ধীরে ধীরে মনে হলো কি, এই ছড়াগুলো একটু হালকা চালের ব্যাপার হয়ে যাবে। আমার দ্বারা হালকা চাল হবে না, এইগুলো তখন মনে হতো আসলে। দেখো তোমাকে কিন্তু তোমার ভক্তরা অনেক কিছু বলে যাচ্ছে, তুমি কি দেখতে পাচ্ছ? ও, না, দেখো তোমাকে আচ্ছা, আমি শারমিন শারমিন নাহার লিখেছে কি ভালো লাগছে। উনি নিজেও তোমার ভক্ত। ওনাকে তো তুমি চেনো, উনি আবৃত্তি শিল্পী, মডেল ও শারমিন নাহার হ্যাঁ, লাকি, উনি ধন্যবাদ লিখেছে। অনেক। শারমিন নাহার মানে শারমিন লাকি আপা লিখেছে তোমাকে ছড়া হোক, তোমাকে ছড়া পড়তে বলছে। ও আচ্ছা, ছড়া পড়ি। পড়ো। হ্যাঁ, ওকে। একটা করে ছন্দের নিরীক্ষা কাকে বলে, সেটা আগে আগে পরে, এখন একটা পড়ি, পরে আর একটা পড়বো। একটা মিনিট। হ্যাঁ, সেটা হলো এই, এটা এটা কেউ, এটা মানে পড়লে কেউ বুঝবে কত টাফ। এক ডিম ভাঙা পিঁপড়েরা, এক ঝাঁক পিঁপড়ে ঠান্ডায়, ঠান্ডায় বসে থাকে আন্ডায়, আন্ডায় বসে বসে ঢুলছে, ঢুলছে বকগুলো ঝুলছে, ঝুলছে বাঁশঝাড়ে বক্ত, বক্ত ঘুম যায় শক্ত, শক্ত ঘুমেদের ধাক্কায়, ঘুমেদের ধাক্কায়, ধাক্কায় বকগুলো পাক খায়, পাক খায় পিঁপড়ের তনরা, তনরা ছিঁড়ে জাগে বনরা, বনরা বাতাসের হল্লায়, কল্লায় পিঁপড়ের কল্লায়, হল্লায় পিঁপড়ের কল্লায়, কল্লায় বকগুলো পড়ছে, পড়ছে পিঁপড়েরা মরছে, শেষে মরে, মরছে মরে জেগে কাতরায়, ডিম ভাঙা পিঁপড়েরা সাতটায়। কি দারুণ ছড়া, তুমি চিন্তা করো। মানে প্রত্যেক লাইনে শেষ শব্দটা দিয়ে আবার পরের পরের লাইন শুরু। তারপরে পুরাটা মিনিংফুল হতে হবে, হ্যাঁ, বুঝো। অবশ্যই। শুধু তো মিললেই হবে হ্যাঁ, না, মিনিংফুল হতে হবে, একটা হ্যাঁ। বক্তব্য থাকতে হবে। সেই তুমি ছড়া লেখা থেকে মানে নিজেকে সরিয়ে নিলে, পাঠককেও বঞ্চিত করলে। কেন? ওই যে বললাম যে একবার ছুটে গেছি, পুরনো প্রেম। আচ্ছা নাসরিন, তুমি কি আমার সাথে আমার মতো করে খুব কষ্ট করে আবার শুদ্ধ ভাষায় ঢুকে যাচ্ছ? আমরা কি হ্যাঁ, আমরা কিভাবে না কথা খুব বলছি আমরা? আমরা খুব কেতাবি ভাষায় কথা বলছি। আমরা কিভাবে কথা বলছি? আরে তুমি তোমার ময়মনসিংহের ভাষায় কথা বলবা, না হয় আড্ডার মজা কি বলো তো? আরে না, আমি যেভাবে তোমার সাথে সবসময় কথা বলি সেভাবেই বলি দেখো কেন? তোমাকে তোমার কামরুন নাহার লিখেছে একজন ভক্ত, আমি আপনাদের দুজনেরই ভক্ত, দুজনকে একসাথে দেখে ভালো লাগছে। আর লাকি আপা লিখেছে দারুণ, আমি পড়তে চাই বাতাসের হল্লায়। উনি তোমার ছড়াটা কখনো আবৃত্তি ও, করতে চান। অবশ্যই, অবশ্যই, ঠিক অবশ্যই, আছে। না আচ্ছা, আমরা এরপরে অবশ্যই। আমরা একটু পরে আমাদের আলোচনায় আবার ঢুকে যাই। তুমি তো তোমার ছড়া একটা পড়লে এবং আমরা আশা করছি যে তুমি আমাদেরকে আরো ছড়া শোনাবে। তুমি
4টা কিশোর উপন্যাস লিখেছো, তাই না? হ্যাঁ। এর মধ্যে তুমি পাগলাটে এক গাছবুড়োর জন্য আলাওল সাহিত্য পুরস্কার পেলে। হুম হুম। তারপরে তুমি কি করলে? তুমি কিশোর সাহিত্য ছেড়ে দিলে। আমার হ্যাঁ, খুব দুঃখ, আমার খুব জানার ইচ্ছা কেন তুমি এই কাজ করলে? কারণ শিশু এটা কিশোরদের জন্য লেখা খুবই কম বাংলাদেশে। আমি এখন যেটা হলো যে ধরা যাক আমি একটু হঠাৎ করে লিখলাম পাগলাটে গাছগুলো, এটা হঠাৎ মনে হলো যে একটা কিশোর উপন্যাস লিখি। তো লিখলাম, লেখার পরে ওইটা পড়ে বিপ্রদাস বরা শিশু একাডেমিতে চাকরি করতেন, উনি বললেন বা তুমি শিশু থেকে বই বেরোবে, তুমি একটা কিশোর উপন্যাস আমাকে দাও। তো বিপ্রদাস বড়ুয়ার প্রেরণাতে আমার দুটো উপন্যাস, আজব ডানার মানুষ আর দৈত্য সাহসী ছেলে গল্প বেরোলো। তারপর রহস্যময় বাবা নামের একটা উপন্যাস। এইটা লেখার পরে দেখা গেল কি যে আমি কিশোররা বলছিল যে একটু শেষটা একটু একটু পেইনফুল হয়ে গেছে, তারপর শব্দগুলো জটিল লাগছে। আমার বললাম, আরে কি যন্ত্রণা! আমি তো মানে সহজ উপন্যাস আর বড়দের সাহিত্য যাকে বলে এটা করতে 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 আর ভাষা তো জানো আমার, এটা চর্চা করতে করতে আমি সরল ভাষা থেকে সরে গেছি, অনেকটা দূরে সরে গেছিলাম। হুম আমি হুম এখন পারবো। যেমন ধরো এখন এখন এই প্রথম, এটা এখনো কোথাও বলিনি বা কোথাও এটা এটা প্রথমেই তোমাকে বলছি, হুম হুম ইন্টারভিউ কে জানে না। ওই একটা প্রকাশনা আছে বেঙ্গল বিডি রাইজিং সম্ভবত, হ্যাঁ হুম ওরা হুম হুম আমার কাছে, আমার না খুব ছোটবেলায় ইচ্ছা ছিল, এটা বলি আগে, হুম এইটা এটা সর্বশেষ খবর। খুব ছোটবেলায় আমরা দেখতাম না রাশিয়ান বইগুলো, হুম হুম পড়ে পড়ে দেখতাম না যে হুম হুম। আহ, বড় বড় টাইপে 4টা 5টা করে লাইন আর অনেক বড় বড় ছবি। ছবি ছবি, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। হ্যাঁ, ছবি দেখে থেকে স্টোরি। হুম আমার হুম। খুব ইচ্ছা ছিল, এই স্বপ্নটা ছিল যে আমি এরপরে আমি শিশু সাহিত্য করলে এগুলো নিয়ে করব। আচ্ছা। এটা একটা ব্যাপার আছে, ধাক্কা খাওয়ার ব্যাপার আছে। প্রথম ছড়ার বই যখন বেরোলো অন্য প্রকাশ থেকে, আমি ভাবছি যে 4 কালারের হবে, নানা রকম ফুল প্রজাপতি নানা কিছু থাকবে। হুম তো হুম। তখন দেখলাম যে একবার বলছি যে ওরা 1 কালারের স্কেচের মতো করে করবে, কারণ প্রচুর খরচ হয়। খরচ, হ্যাঁ। 4 কালার প্রত্যেকটা বাচ্চাদের জন্য করতে গেলে একটা ছড়ার বই তো এমনি হুম একটা হুম। ইয়ে, অমনি তাদের খরচ এত বেশি। তো তখন আমার প্রচুর ছড়া ছিল, প্রচুর ছড়া বাড়ি বদলের কারণে হারিয়ে গেছে। আর একটা কিশোর গল্প, রাজ্যের কিশোর গল্প আমার হারিয়ে গেছে বাড়ি বদলের সময়। আয় ওইটা হায়। একটা আমার স্বপ্নভঙ্গের কারণ। কিশোর বাংলায় শিশুতে কত জায়গায় আমি কিশোর কিশোর গল্প ছাপা হয়েছিল, তখন কত গল্প হারিয়ে গেছে, ছড়া হারিয়ে গেছে। তখন ওইটার পরে মনে হলো কি, আমি যদি বাচ্চাদের জন্য লিখে এরকম স্কেচ মার্কা যদি, এরপর আমি নিজে কিন্তু ইয়ে পেইন্টার উত্তম সেন, তার হুম হুম। সঙ্গে খুব খুব যোগাযোগ, আমি জানতাম, জানি না ভুল জানতাম হয়তো, যে বাচ্চাদের প্রকাশকদের সঙ্গে আমি তাকে খুব করে নিজে কোনোদিন নিজের বই নিয়ে কাউকে কখনো বলিনি, ডাকে হুম বলছিলাম আমি যে তুমি আমাকে কিছু ভালো প্রকাশক দাও, তুমি তো চিনো ওদেরকে ভালো, আমি হুম হুম। কিছু শিশু কিশোরদের জন্য লিখতে চাই, একটু যারা সুন্দর সুন্দর করে বইগুলো বের করবে। তাকে না আমি এই বইয়ের ব্যাপারে আমি আরো 2-3 জনকে বলেছি, আমি কোনো হেল্প পাইনি। পরে মনে বুঝতে হলো যে পেরেছি। এটা বই হবে না, সেটা আমি ঘরে ফেলে রাখার তো কোনো মানে নাই এটা। হুম হুম। এটা জরুরি, কারণ এখন যেটা ভালো লাগা সম্ভব, সেই যে আমি স্বপ্ন দেখলাম, এখন এই প্রকাশক ওনারা আমাকে বললেন যে আপনি এরকম, ওদের ওখানে অফিসে আমাকে ইনভাইট করলো, এই কয়েকদিন সপ্তাহ 2 সপ্তাহে গিয়ে আমি গেলাম, তারপর দেখলাম তাদের এখানে সে ওই রকম বই তারা বের করে, ওই যে হুম। ছোটবেলার মতো, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ বড় হ্যাঁ। বড় করে ছবি, হুম হুম 4 কালারের ছোট ছোট ছোট। আমি বাসায় এসে 3টা ছোট ছোট গল্প এরকম লিখলে। একটা পুরো 3টা বই লিখে ফেললাম। মানে মানে কতটা প্রেরণা পেলাম আমি। ওর হ্যাঁ মধ্যে হ্যাঁ। ওদের মিটিং এর মধ্যে বসে আমি বলে আমরা 2টা অলরেডি আমরা ফাইনাল করে ফেললাম। জাস্ট আচ্ছা। এটা 2 সপ্তাহের মধ্যে হলো। তা আমি ওকে। আবার ব্যাক করছি। দ্যাটস আ গ্রেট নিউজ। এইটাই বললাম, এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা খুবই ভালো খবর নাসরিন। আর নাসরিন হয় না তুমি যে কবে স্বপ্ন দেখলাম সেটা আবার এখন হচ্ছে, ভালো লাগে না? বাস্তবায়িত হচ্ছে। নাসরিন, মানুষ হ্যাঁ। বলে যে সৈয়দ শামসুল হক সব্যসাচী লেখক। হুম। আমার হক দৃষ্টিতে ভাই তো আমার দৃষ্টিতে তো তুমিও সব্যসাচী লেখক। ধুরু ধুরু ওই এই তুমি, শব্দই বলো না, আচ্ছা তুমি এই এই যে শব্দই বলো। মঞ্চনাটক, আমার যখনই স্বপ্নবাজ মঞ্চনাটকটার কথা মনে হয় তখন আমার যুবরাজ খালেদ খানের কথা মনে আসতে থাকে। হ্যাঁ, আহা! কত স্মৃতি। আর হ্যাঁ। এটা খালেদ খান না করলে
এটা আর হুম কেউ করতে পারতেন না। এটা তাইলে মঞ্চনায়কের প্রশ্ন যেতে হলে আমি একটু বলি হুম যে তুমি বলবা তো যে আর কেন করলাম না, আর কেন লিখলাম হুম না। হুম হুম ধরো আমার রূপবতীটাও যুব খালেদ খান করলেন নির্দেশনা। হুম আমি পরে লক্ষ্য করলাম কি, এটা একটা উদাহরণ দিচ্ছি খালি শুধু। হুম সেটা হলো যে ধরো নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর সেলিম আল দীনের নাটক কিন্তু উনি ছাড়া আর কেউ তেমন করে উঠতে পারতেন না। হুম হুম তাদের একটা এই বন্ডিং ছিল। আমার সাথে যুবদার এই টিউনিংটা ছিল। আমি জানতাম যুবদা কিরকম চাইছেন, কি কি চাইছেন নাটকের মধ্যে, মানে লেখার পরে আর কি। উনি হুম বলতেন না যে এই, হুম বলতেন যে এই জায়গাটার মধ্যে লেক্স আছে, এই জায়গাটার মধ্যে কিছু লাগবে, কি লাগবে বলে আমি জানি না। পরে আমি এই করে করে এই একটা স্বপ্ন মানুষ ছিল স্বপ্নবাজে, পরে ৫টা স্বপ্ন মানুষ যুক্ত করলাম। এই করে করে ২ টাকা। তারপর ৩ নাম্বারের সময় যুবদত্ত অসুস্থ হয়ে গেলেন। রূপবতীটাও মঞ্চস্থ হলো, সুবচন করলো। প্রথমটা তো নাগরিক নাট্য সম্প্রদায়, সেটাও বড় ব্যাপার অনেক, খুব ছোট তারপরে ব্যাপার না প্রথম নাটক। অচিন পাখি নদীতে অচিন করলেন। পাখি নদীর কাহিনী, এটার জন্য আমাকে নাটকের তাগদা এই দেশের বড় বড় মঞ্চ নাটকের নাট্যিয়ারা নির্দেশকরা আমাকে বলেছিলেন। হুম তাদেরকে আমি বেশ কয়েকজনকে দিয়েছিলাম। বলে না 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 শ্রী, এরকম না। আমার হয় না সংলাপ দীর্ঘ হয়, হয় কাব্যিক সংলাপ হয়, বলছে এরকম না, এরকম না, কমিউনিকেটিভ। কিন্তু হুম ওই দেখো, রূপবতী স্বপ্নবাজ কিন্তু তিনজন চরিত্র ছিল। ৩ জন চরিত্র পুরো নাটকটা টেনে নিয়ে গেছে, নাটকটা টেনে নিয়ে। কমিউনিকেটিভ বলেই তো। আর এই নাটকটার স্বপ্নবাজের একটা ঘটনা বলি। আমি কলকাতাতে একটা ফেস্টিভ্যালে যোগ দিয়েছিলাম, আরো বিভিন্ন দেশ থেকে কিছু নাটক এসেছিল। হুম হুম আমরা বাংলাদেশ থেকে গেছি। তো স্বপ্নবাজ পুরো হল ভর্তি। স্বপ্নবাজ চলছে, দীর্ঘ দীর্ঘ বাক্য, কাব্যিক 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 বাক্য। পাঠক কতটা মনোযোগী, আমি একটা চিপস নিয়ে ঢুকেছিলাম বুঝছো। চিপসটা আমি আস্তে করে, হল পিন একদম নিস্তব্ধ হল, শুধু মঞ্চ চলছে। আমি যেই চিপসে একটা কামড় দিলাম, একটা মেয়ে হুস করে মাথা ঘুরিয়ে, নাটক দেখতে জানেন না, মঞ্চে ঢুকেছেন কেন? আমি না প্রথমে খুব অপমানিত হয়ে গেলাম, কারণ আমি ভুলে গেছিলাম আমি কে। পরে মনে বলে আরে এ তো আমার নাটক দেখে আমাকে আমার আমার মনে হয় জীবন সার্থক হয়ে গেল, যে ধমকটা খেয়ে। এইগুলো হলো, আছে না ছোট ছোট জিনিস, আর কি লাগে, আর কে কি বললো না বললো, আর সেসব তো হুম ব্যাপারে। এই হুম এই অচিন পাখি নদীর কাহিনী কিন্তু এখনো হচ্ছে না। এইটা কিন্তু আজকে ধরো কত বছর, 15-16 বছর যাবত পড়ে আছে। পড়ে আছে। যারা নেয় পড়েই বলে যে এটা খুব টাফ, এটা খুবই এরকম। নাসরিন টিভিতেও তো নাটক হলো তাই না? হ্যাঁ, আসলে টিভিটা খুব, যেটা হলো ওই সময় মনে হচ্ছিল যে আমার নিজের কিছু উপার্জন করা দরকার। হুম সেটা একটা। আর ২১শে টিভি সবে চালু হলো, হুম হুম তখন তারা স্ক্রিপ্ট চাইলো। আমি যে দেখো, জীবনে কোনোদিন টেলিভিশন নাটক লিখিনি। ১০০ পর্ব। আমি হুম আবু আবু সাইদ, তখন সে আমার একটা ছবি বানাচ্ছিল শঙ্খনাদ। তখন সে বললো যে আমি নির্দেশনা দিব ১০০ কপি, আপা হয়ে যাবে? হুম হুম হয়ে যাবে, ঠিক হুম আছে। জমা দিয়ে ২ লাখ টাকা পেলাম সেই কত আগে, হুম 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 অনেক টাকা সেটা। হুম তো হুম। ২ লাখ টাকা পেয়ে পাওয়ার পর মনে হলো যে আমি খুব ভালো, বাস এটা গুড। ওই তারপরে নাটকের আমার নাম কি ছিল নাসরিন? উপন্যাস থেকেই, ওইটা আমার সোনালী মুখোশ উপন্যাস থেকে। হুম হুম পরে আমি নিজের উপন্যাস নাটক দিতে গিয়ে দেখলাম কি, আমি আমার সোনালী মুখোশ শুরু হয়েছে নিশির বিয়ের ২ বছর পরের থেকে। আমি শুরু করলাম, নিশির বিয়ে শুরু হয়নি, বিয়ে হবে হবে কথা হচ্ছে। টেলিভিশন যে এত এত জটিল। আমি বেশ কিছু পর্ব লেখার পরে পুরা আমি দেখলাম যে সে গুন্ডা টুন্ডা আনাচ্ছে, তিন ৩ নাম্বার বোনটাকে রাস্তায় গুন্ডা ধরছে, এসব কোনো কিছুই আমার উপন্যাসে নেই। নাই। এইগুলা স্ক্রিপ্ট আমাকে লিখতে বলছে। আমি হুম পুরো আবু সাইদকে বলছিলাম আমার তো টাকা নেওয়া হয়ে গেছে, হুম ওরা টাকা ফেরত দেওয়ার কোনোই নেই। আমি বলছি আমি, আপনি যা ইচ্ছা তাই বানান গিয়ে, আমি এটা করবোই না, আমি বলে চলে আসলাম। পরে ফোন টোন বন্ধ করে বাড়িতে বসে রইলাম যে করবো না। আচ্ছা পরে তার দেখা গেল আস্তে আস্তে টিভি বন্ধ হয়ে গেল, আমার এটা আমাকে লাখ ভালো হয়ে গেলো, আমি বেঁচে গেলাম। পরে হুম যেটা হলো যে লি নামের একটা উপন্যাস আছে না আমার, লি, ওইটার একটা ইয়ে ইয়ে শহীদুজ্জামান সেলিম ওটা একটা টেলিফিল্ম করলো। হুম সেটাই প্রথম নাটকে অভিনয় করলে না, এখন যারা খুব, ইফতেখার দিনার, মিলন, শহীদুজ্জামান, মানে এরা সবাই মিলে, আহমেদ রুবেল মূল ক্যারেক্টার ছিল। আহমেদ রুবেল ও এই এত চমৎকার করলো না। এই রাহুল নাটকে কিন্তু আনন্দের গানটা ওই যে দূরে হ্যাঁ, থাকে দূরে যে থাকা, হ্যাঁ, রাহুল এই দূরে নাটকের জন্য এই গানটা গেয়েছিল। জাহাঙ্গীরনগর শুটিং এ
আমি গিয়ে দেখি ওটা গানের শুটিং করছে, আমি বাহ দারুণ তো। তো হুম, হুম, পরে যেটা হলো, আমার আসলে অনেকগুলো ব্যাপার আছে, যেমন আমি টেলিভিশন আরো লিখেছি, আরো এই টেলিভিশনের ছেলে মেয়েদের সঙ্গে গিয়ে আড্ডা মারবো, আমি আড্ডারই মানুষ খুঁজে পাচ্ছিলাম না। লেখকরা খুব বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জীবন যাপন করতো, তো এই হুম, মিডিয়াটা ছিল এরকম যে আমি যখন আমার, ওই জন্যই আমি গিয়ে বসে থাকতাম রিহার্সালের মধ্যে। হুম, হুম, হুম। কোনো নাটক আর গিয়ে বসে থাকে না, আমরা ওই যে ওইটাই। নাসরিন, পরে ও এই আবার যে যখন চারপাশে বাতিগুলো, আমার কিন্তু আমার নাটকগুলোকে দুর্দান্ত করেছে শহীদুজ্জামান সেলিম। এই জন্য হুম, খালি সেলিম যেগুলো নির্দেশনা দিয়েছে সেগুলোতে আমি আমি লিখেছি। উত্তর দিয়েছো, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। নাসরিন, আমি তো তোমার ফেসবুকটা খুব ফলো করি। আমি তোমার হুম। কবিতা পড়ি, তোমার অন্যান্য লেখা আমি যখনই সময় পাই পড়ি। তুমি আমার প্রিয় লেখক, প্রিয় মানুষ। এখানে তেল দেওয়ার কিছু নাই, যেটা পছন্দ আরে করি সেটা বাবা, প্রকাশ্যে বললাম আর এটা কি। এটা যে এখন আমাদের যে অনুষ্ঠানটা যে 1 মিনিটে দেখবে সেই বুঝবে যে আমরা পরস্পরকে কত পছন্দ করি। আচ্ছা নাসরিন, এই যে স্মৃতি কথা লিখছো, তুমি খালি আমাকে বলো হ্যাঁ, আফসানা এলোমেলো হয়ে যাচ্ছে, পরে ঠিক করতে হবে। তো আমি ভাবি যে লেখা হয়ে যাক আগে, ঠিক করতে আর কত সময় লাগবে? সেটাই সেটাই। হ্যাঁ, তো স্মৃতি কথা হুম। লেখার পর না, কেমন আমি লাগে? এটা হয় কি, ওইটার মধ্যেই লিখে রাখি, যাতে আর পরে কেউ নিচে কমেন্ট না করে যে আপা এলোমেলো হ্যাঁ, হয়ে যাচ্ছে। এলোমেলো হোক, আমার কথা হচ্ছে যে তুমি যে আমি, আমার অসুবিধা নাই তো এই কথা বলে যদি করি যে হ্যাঁ, আমার এলোমেলো হয়ে যাচ্ছে, সবাই তো তোমার মতো বুঝবে না। না, কারণ আমি তোমার বিষয়টা জানি যে ধারাবাহিকতা রেখে, মানে একদম সাল তারিখ ধরে জিনিস লেখা তোমার হুম। জন্য খুব টাফ। তুমি অসম্ভব অসম্ভব। অসম্ভব, কারণ আমার সাথেও তোমার স্মৃতি মনে আসলে তুমি 2008-এরটা আগে বলবা, 6-এরটা পরে বলবা, এটা আমি জানি। হ্যাঁ, এটা যে তুমি যে ৫ বললে, আমার জীবনেও ওই মনে ৫-১০ মনে থাকবে না। স্মৃতিকথা না। লেখার পর নাসরিন কেমন লাগে? একেকটা পর্ব লেখার পর কি মনে হয় যে সাপে খোলসের মতন আমি একটা চামড়া ফেলে দিলাম, আমার নির্ভার হয়ে গেলাম, এরকম কিছু মনে হয়? না, এরকম লাগে না। আমি কিন্তু এটাকে আত্মজীবনী বলি না। আমি না, এটাকে আত্মজীবনী স্মৃতিকথা, না। না, এটা স্মৃতিকথাই বলি। স্মৃতিকথা নামই। হুম, হুম, এটা হুম। স্মৃতিকথাই। তো কারণ এটা কতটুকু কারণ পর্যন্ত এখানে লেখার আজ, পরিকল্পনা আছে? না, এটাও আমি জানি না। যখন এটাও মনে তুমি করব জানো? শেষ হয়ে যাবে তখন না। ও, তো এটা কি ধরো যে আমরা এই বছর বা আগামী বছর বই পাবো, এরকম কোনো সুযোগ আছে? হ্যাঁ, এইটা শেষ হয়ে যাবে তো, যেভাবে ১৯ পর্ব, তাও একেকটা পর্ব দীর্ঘ দীর্ঘ পর্ব। হুম, হুম। অবশ্যই আগামী মেলায় বইই করব। বই না করলে এটার পরে আর থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো তোমার বইটা। তোমার একজন খুবই ইয়াং পাঠক, ও হচ্ছে প্রমা ইশরাত। সে একজন আইনজীবী এবং সে নিজেও খুব ভালো লিখে। তুমি যে তার আচ্ছা, কত প্রিয় সে তা জানিয়েছে। হ্যালো আপা এবং প্রিয় নাসরিন জাহান। হ্যাঁ, তোমার পাঠকরা আচ্ছা। কিন্তু তোমার যারা পাঠক তারা কিন্তু তোমাকে দেখছে। ও আচ্ছা, ঠিক এই দেখো, আছে। তাই অনার্য এখন তো আমার 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 নার্ভাস লাগছে। না, নার্ভাস লাগার কিছু নেই। অনার্য ও ও নিজেও ময়মনসিংহে, সে খুব ভালো কবিতা লেখে, সে ভালো কবিতা আবৃত্তিও করে। হ্যাঁ, 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 হ্যাঁ। সে লিখেছে আপাকে প্রণাম, আমাদের ময়মনসিংহের মানুষ ওনার জন্য গর্বিত। ওরে বাবা! এত বড় ব্যাপার, হুম। এরকমও হয় নাকি? আর প্রমা লিখেছে ওর প্রিয় উপন্যাস হচ্ছে নিকুঞ্চিলা। এইটা না অনেক কি, এটা ভালো লাগে। আমার ভালো ভালো লাগে যে এই উরুক্কুর বাইরের যেগুলো না, কেউ নাম নিলেই ভালো লাগে এখন। আচ্ছা, হয় না যে এখন শুধু শুধু আমি উরুকুর বাইরের উপন্যাস যে পড়ে মনে হয়। তুমি ধন্যবাদ নিকুঞ্জিরার জন্য, নিকুঞ্জিরা উড়োকের পছন্দ করার জন্য। উড়োকের বাইরের নাসরিন হিসেবে পরিচিত হতে বেশি পছন্দ করো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাসরিন, তোমার যে উপন্যাস উড়ুক্কু, তুমি যেটা না এটার বাইরে পরিচিত হতে চাও, অথচ দেখো এই উপন্যাসটাই কিন্তু তোমার ইংলিশে অনুদিত, পেঙ্গুইন থেকে প্রকাশিত। ওই কারণেই তো ঢাকা পড়ে যাচ্ছে বাকি সব। মুশকিল না? এত কিছু হয়ে যাওয়ার পরে এখন তো মনে হয় যে জীবনে কি একটাই উপন্যাস লিখেছে, আর কিছু লিখেই নাই বোধহয়। এত যে লিখলাম। মাঝখানে আহ এই যে বিভিন্ন পুরস্কার নিয়ে বিভিন্ন রকমের বিতর্ক হলো। হ্যাঁ, বাংলা একাডেমি হ্যাঁ, পুরস্কার বলো, অন্যান্য হ্যাঁ। পুরস্কার নিয়ে বিতর্ক হলো। তুমি তো খুবই অল্প বয়সে, আমি বয়স অল্প বলবো কিন্তু লেখার অভিজ্ঞতার দিক থেকে বলবো যে প্রচুর অভিজ্ঞতার পরে তুমি বাংলা একাডেমি পুরস্কার পেলে। ঠিক আছে? এটা ভালো হচ্ছে। প্রচুর অভিজ্ঞতার পরে। প্রচুর অভিজ্ঞতার পরে। হ্যাঁ, কারণ কারণ তোমার জিনিসটা অনেকেই জানে না যে তুমি 64 সালে জন্মগ্রহণ করলেও তুমি সেই 77 সাল থেকে সেই বীক্ষণ থেকে লিখে যাচ্ছ। তোমার লেখা প্রকাশিত হচ্ছে। বিক্ষণ তোমার চাঁদের হাট। হ্যাঁ, চাঁদের হাট। বীক্ষণ, চাঁদের হাট। তুমি লেখার জন্যই জন্ম নেওয়া। তুমি লেখা ছাড়া তোমার আর কোনো পরিচয় নাই। তোমার যদি গলায় ইনফেকশন না হতো তুমি হয়তো গান গাইতে। তোমার হ্যাঁ, যদি সুযোগ বেঁচে থাকতো
সুযোগ থাকতো তুমি হয়তো হয়তো অভিনয় করতে, কিন্তু শেষ হ্যাঁ, পর্যন্ত তুমি লেখার নাসরিন এবং নাসরিনের জন্যই লেখা জিনিসটা সৃষ্টি। তো এত অভিজ্ঞতার পরে তুমি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছো এবং তুমি বলছো যে আমি খুব অল্প বয়সে পুরস্কার পেয়েছি। বয়সটা এখানে কোনো বিষয় না, তোমার লেখার অভিজ্ঞতাটা বিষয়। এই যে ভাই নিজের বিতর্কগুলো, নিজের হ্যাঁ, ইয়ে বয়স নাকি বলতে বলবো আমি অনেক অভিজ্ঞতা অর্জনের পর পেয়েছি, তো এগুলা বলবো। এই যে এই বিতর্কগুলো হয়, এই বিতর্কগুলো হয় এবং তুমি এ নিয়ে খুব বলিষ্ঠ বক্তব্য দিয়েছো, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যে বাংলা একাডেমি পুরস্কার এবং অন্যান্য পুরস্কার নিয়ে যে ধরনের বিতর্ক, তুমি নিজের কথা তুলে ধরেছো। হুম। এখানে তোমার কি মনে হয় যে সময়ের সাথে সাথে এই পুরস্কার বিতরণের যে প্রক্রিয়া, সেটা কি প্রশ্নবিদ্ধ হয়ে গেছে নানা কারণে? এটা 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 এত ওটা ওপেন সিক্রেটও না। হুম হুম। এখন সিক্রেট বলে কিছু নাই, না। তো হয়েছেই। হুম হুম। এই যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলা পুরস্কার দেওয়ার এবং সেগুলা যে এই ধরনের প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে, এতে কি তোমার মনে হয় না যে আমাদের লেখক, পাঠক সবার মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়? এটা আমার মনে হয়, বললাম তো এখন তো ওই ফেসবুকের যুগ, অনলাইনের যুগ, সবাই সবটা পরিষ্কার জানে। হুম হুম। কিভাবে মনে করো যে আমার ধরো ফেসবুকে যে কতজন আছে, হুম কারোর সাথে হঠাৎ করে একটা হ্যালো শুরু হলো, আপা হুম। কেমন আছেন, হ্যালো। আমি হয়তো জিজ্ঞেস করলাম যে আহ, তারা লক্ষ্য করে কিনা যে আমি যে নিজের মতো করে, এই যে আমি কোনো কিছুর সঙ্গে থাকি না, দলের সঙ্গে নেই, আমি কোনো কিছুর সঙ্গে নেই, কোনো বাড়তি সুবিধা নেওয়ার মধ্যে আমি নেই। বলে আপা আমরা অক্ষরে অক্ষরে জানি এবং আমরা সবাই জানি, আপনার কল্পনা করতে পারবেন না আমরা কিভাবে জানি। মানে এত বেশি হয়ে গেছে যে সবাই চলে যাচ্ছে, সবাই সেখানে আপনি একদম স্ট্রং ভাবে আছেন। সেটা তুমি দেখো, দেখো ধরো একটা কথা বলি, আমি তো 2000 2000 সালে পেলাম না সমগ্র সাহিত্যে এককভাবে। তখন আমার সাথে কিন্তু আর কেউ পুরস্কার পায়নি। এখন তো, এখন না, আমার আগেও, তখনও 5-6 জন 10-12 জন একসঙ্গে পেত এরকম। তখন সবে চালু হয়েছে সমগ্র সাহিত্যে। আগে কিন্তু হুমায়ুন আহমেদ যখন পুরস্কার পেলেন তখন বই বই দেওয়া হতো। এক একটা বই, ফিলিপ যেমন বইকে দেওয়া হয়, বাংলা একাডেমি এক একটা বইকে দেওয়া হতো। আমার সময় চালু হলো সমগ্র সাহিত্য। ফলে আমার কিন্তু যে বছর আমি পুরস্কার পেলাম তার 2 বছর আগেই কিন্তু আমার নাম ঘোষণা হয়েছিল একবার। তো তখন তখন 2 বছর আগে সবে চালু হয়েছে সমগ্র সাহিত্যে। তো সমগ্র সাহিত্যে পুরস্কার, আর পুরস্কার অঙ্কটাও তখন টাকার অঙ্কও বেড়েছে। ফলে পুরো মানে আমার নাম, এটা যে কিভাবে হোক আমি খুব, যেদিন আমি পুরস্কার পাওয়ার কথা সেই দিন আমাকে একজন জানালো যে আপনি ইয়েতে চলে আসবেন বাংলা একাডেমিতে, এরকম এরকম একটা ব্যাপার। ঠিক আছে, ওই সিনিয়র জন আমাকে জানালো। তো আমি গেলাম, যাওয়ার পরে দেখা গেল যে বললেন যে অনিবার্য কারণে এই বছর বাংলা একাডেমি পুরস্কার কাউকে দেওয়া হলো না। কাউকে দেওয়া হলো না তার মানে কি, মানে আরো তো নাম থাকতে পারতো না আমার পিছনে। থাকে না যে একজনকে দুপুরবেলা মিটিং এ এটাই সিদ্ধান্ত হলো। তো ওইটা, ওরা এটা ওই মিটিংটা করে সরকারি লোকজন। তো তারা বলছে তারা বয়স দেখেছে, বলছে না এই বয়সের একজনকে এটা দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আমি কাউকে চিনি না জানি না এরকম ওরা মিছিল নিয়ে বের হয়ে গেল, বয়স কোনো ব্যাপার না, ক্লিক ক্লিক করে গেল। ওই সেখান থেকে মানে নজরুল কবি, তারপরে শান্তিদা, ওরা ওই মিছিল টিছিল করার পরে একটা ব্যক্তিগত সম্পর্ক হয়ে যায় আমার। পরে ভাবলাম যে আমার বয়স হতে তো আরো মনে হয় 15-20 বছরে যাবে, অতএব পুরস্কার মাথা থেকে এগুলো চিন্তা করার কোনো মানে নেই। 2 বছর পরে আবার আমার বয়স হয়ে গেল, আমি আবার পেলাম, মানে পেলাম আর কি, আমাকেই দিল আবার একক ভাবে। আমি তাহলে সেই যে পেলাম, আর যারা বাংলা একাডেমি পায় তারা 2-3 বছরের মধ্যে 21শে পদক পেয়ে যায়। আমি কিন্তু 24 বছর আগে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছি। তাহলে এখন বলো কি অবস্থা, কি যেটা বলতে চাইছি উত্তর পেলে কিনা? আমি তো উত্তর জানি নাসরিন। না, আমি উত্তর জানি, আমি তোমার দর্শকদের জন্য, ওই দর্শকদের জন্য দর্শকদের আমিও বললাম। হ্যাঁ, আমি আমি যেহেতু এখন বাইরে থাকি নাসরিন, আমার একমাত্র উপায় হচ্ছে অনলাইনে তোমার লেখাপত্র পড়া। মাঝে তুমি আমাকে হ্যাঁ, বই পাঠালে তখন পড়লাম। আমি গল্প হ্যাঁ, পাঠে হ্যাঁ, তোমার কিছু গল্প পড়েছি। সেখানে হ্যাঁ, হ্যাঁ, সান্ধ্য মুখোশ একটা গল্প তুমি লিখেছো। হ্যাঁ। সেখানে তুমি যদি তোমার নিজের লেখা দেখো, আমি তোমাকে একটু পড়ে শোনাই। একটু পড়ে শোনাও, আমার ভালো লাগবে। সান্ধ্য মুখোশের একটা ছোট্ট অংশ আমি তোমাকে পড়ে শোনাবো, কেন তোমার লেখা অনন্য।
কেন আমি তোমার লেখা যে কোনো জায়গায় তোমার নাম ছাড়া প্রকাশিত হলেও বুঝতে পারি, সেটা আমি তোমাকে বলে বুঝাচ্ছি। সন্ধ্যার প্রচ্ছায়া অত্যাশ্চর্য হলুদাভ রঙের এক নিমিষ পেখম তুলে আঁধার হওয়ার আগ মুহূর্তে দরজায় একটা কিম্ভূতে মুখ দেখে ধড়াস করে উঠল সে। এই লাইন যদি তুমি এটা আমি লিখছি। হ্যাঁ মনোযোগ দিয়ে না পড়ো, এটা কিন্তু তুমি বুঝতে পারবে না। তুমি কি অবলেলায় পড়ে গেলে গো? হ্যাঁ, দেখো, যেই নায়ক এখানে, সান্ধ্য মুখোশের যে নায়ক, সে একটা অঘটন ঘটিয়েছে, সে একটা বাচ্চা মেয়ের উপর অত্যাচার করেছে, সে নিজেকে কিভাবে দেখো নিজের দোষ ঢাকছে। দেখো, খেয়াল করো, আমার কি হ্যাঁ, দোষ? ইদিপাসই পারেনি নিয়তির সাথে, সে নিজের দোষ ঢাকছে কিন্তু ইদিপাসকে সে দিয়ে। এটা- এবং আমরা যারা আসলে খুব সাধারণ মানুষ, একটা না একটা সময় আমরা বিবেকের দংশনে কি করি, আমাদের যে খারাপ এটা কাজটা চাপিয়ে বলি, দিই। অন্যায় কাজটা, সেটা কিন্তু আমরা একসময় প্রকাশ করে ফেলি। সে কিন্তু এক ঘোরের মুহূর্তে তার পুলিশ বন্ধুকে ফোন করে ফেলে। হ্যাঁ, এবং দেখো কি হয়, ততক্ষণে পুলিশ বন্ধুর নির্দেশে বাড়ির পেছনের মাটি খোঁড়া শুরু হয়ে গেছে। গল্প কিন্তু এখানে শেষ। হ্যাঁ, শেষ। এরপরে কিন্তু পাঠকের যা বোঝা বুঝে নিতে হবে। হুম। তারপরে দেখো, তোমার 1989 সালে একটা গল্প, সেটা হচ্ছে একটি দীর্ঘশ্বাসের ডালপালা। হ্যাঁ, আমার সেখানে নিজের আমি, পছন্দের গল্প এটা। হ্যাঁ আমি ওখানে প্রথম যে আমার লাইনটা ক্যাচ করেছে আমার চোখে, উজ্জ্বল প্রকৃতি তছনছ করে বৃষ্টি আসে। দেখো, রোদ তছনছ করে বৃষ্টি নেমে গেল, এই ফিলিংসটা দেখো। দেখছো? ও হ্যাঁ, তাই তো। তখন মেঘ তার কোল থেকে ছেড়ে দেয় শিশু চাঁদকে। খেয়াল করো, খেয়াল করো হ্যাঁ, কিন্তু, রোদ, রোদ। রোদ, তারপরে মেঘ, তারপর শিশু চাঁদ হ্যাঁ। তার কোল থেকে হুম। ছেড়ে দিচ্ছে। তীব্র ঘৃণার মধ্যেও কি সুন্দর দুটি মানুষ পাশাপাশি দিন অতিবাহিত করে। এই লাইন কার লেখা? এই লাইন আমার নাসরিনের লেখা। ঠিক আছে? ও, তো এরকম, এই এই এরকম এই তুমি যদি এই লাইন আমাকে শুধু এই লাইন বলতে গেলে কার লেখা আমি বলতে পারতাম না, বললাম না কিছুক্ষণ এই আগে। তো, এই তো আমি কিন্তু বলতে পারবো। না, আমি ঠিক কিন্তু ঠিক ঠিক। আমি কিন্তু বলতে পারবো। সেরকম তোমার গড় ঠিকানা, আমার জন্ম, এলেরপর বিড়াল, হ্যাঁ, এক একটা কিন্তু মাস্টারপিস। এবং তুমি আমাকে প্রায় বলো, আফসানা আমি এখন আর লিখতে পারি না, আমি রিটায়ার করেছি, আমি এখন বড় লেখা লিখতে পারি না, অমুক তমুক। তো আমি তোমার এই বছরের অনুগল্পের বইটা পড়ছিলাম। সেখানে কিন্তু অনেকগুলা, মানে দুর্দান্ত, একেবারে অ্যাটম বোমার মতন কিছু অনুগল্প আছে। এবং তুমি আমাকে ও প্রায় বাবা। বলো, হ্যাঁ, এবং তুমি আমাকে প্রায় বলো, আফসানা আমি কিন্তু নারীবাদী না, তুমি নারীবাদী না, তোমার গল্পের পরতে পরতে নারীবাদিতা। ঠিক আছে, তোমার গল্পের পরতে পরতে তোমার নারীবাদিতা। তারপরে তোমার যে কবিতার বই বার হলো 2023-এ, না না না, আমি বলি কি নারীবাদ ব্যাপারটা বলি, আমি বললাম যে যে একজন শ্রমিক যদি অত্যাচারিত হয়, সে যেমন শ্রমিকবাদী, প্রতিটি মেয়েই নারীবাদী, যে অনুভব করতে সে বুঝতে পারে না। আমি ওইভাবে আমি নারীবাদী, কিন্তু আমি যখন লেখক তখন তো আমি জেন্ডার, কোনো জেন্ডারে থাকি না, সেই কথা বললাম। কারণ বুঝি, আমরা তো পুরুষ শাসিত, সারা পৃথিবীতে তো আমরা আমরা তো শোষিত, তবে আমি কেন নারীবাদী না, আমি অবশ্যই নারীবাদী। এই তো, এই তো তুমি লাইনে চলে আসছো। দেখো বিউটি, তোমাকে হ্যাঁ। তো আসলে বিউটি ডাকা যাবে না, তোমাকে তো ডাকে না বিটি। না। বিটি, তোমার রুবি চলে আসছে, রুবি চলে আসছে, রুবি লিখছে, দেখতে বসলাম কই? নতুন বিউটি। এই যে ও, নাসরিন জাহান। আরে, ওর কথা তো দফায় দফায় আসে। আর তোমার কথা শুনছি শুনছি, যদিও যে কথা বলা হবে তা আমার জানা, তবু বারবার শুনতে ভাল লাগে। ভালোবাসার দুই প্রিয় উম, গুণী, প্রিয়দর্শিনী। আমার স্মৃতি কথা জুড়ে 19 পর্বের মধ্যে 18 পর্বে রুবি ছাড়া নেই। তোমাদের তোমাদের কি 50 বছরের বেশি বন্ধুত্ব, নাসরিন? হ্যাঁ। হুম। আর রুবি আমাদের আপা তো দুই বছর তোমাকে, 2 বছর, আমাদের হুম 2 বছর আমরা ক্লাস 2-তে পড়ি তখন আমাদের বন্ধুত্ব, মানে খেলার মাঠে। হুম হুম হুম, আমি জানি, তার চেয়ে বেশি জানি। না। তারপর রুবির সঙ্গে থাকারও কারণ আছে, যে রুবির সঙ্গে মানুষের হয় না যে একটা বয়সে দেখা গেল যে একরকম ভাবনা, পরে বিবর্তিত হয়ে গেল ভাবনা। রুবি লেখাটা কন্টিনিউ করেছে, রুবির লেখার কম, আমার লোকের কম, আমাদের দুজনের একটা ভঙ্গি স্টাইল আছে, নিজের লেখার স্মার্টনেস আছে রুবির মধ্যে আছে, রুবির হয় চিন্তা কি, ভাবনা, উদারতা হয় কি সব নাসরিন, মিলিয়ে। মানে কি বলবো, তোমাকে একটা সত্যি কথা বলি, 2 বছর পরে, 3 বছর পরে স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির বন্ধুদের সাথে দেখা হলে আর চেনা যায় না।
বিশেষ করে না দেশের দেশের পোশাকের বিবর্তন এবং মানুষের হ্যাঁ সাথে বিবর্তন, ওইটাই বুঝছো না রুবি ওটা। রুবি আমাকে নিশ্চিত করেছে সে ইহা এই কাণ্ড সে করিবে, এরকম স্বপ্ন পরিবেশ সে ভঙ্গ দেখবে আমার না, করিবে না। সেজন্যই তুমি তার সাথে কানেক্টেড বোধ করো আর কি। না সব এখন মিলিয়ে আমাদের স্মৃতি তো আছেই, সঙ্গে যে এখন যে যুক্ত হওয়া, নাহলে কতক্ষণ আমরা শৈশবের গল্প করতাম। নাসরিন, তুমি যে বললা যে তোমার নারীবাদ, তোমার কথা সাহিত্য, তোমার কি কখনো এরকম মনে হয়েছে তোমাকে কথা সাহিত্যিকের বাইরে মানুষ অন্য কোনো ভাবে মূল্যায়ন করতে চাচ্ছে? ধরো তোমাকে কবি হিসেবে হ্যাঁ দেখতে হ্যাঁ চাচ্ছে শুধু। হ্যাঁ, এখন খুব শুরু হয়ে গেছে যে কোথাও গেলে কবি নাসরিন জাহান, আরে আমার মনে হয় আমি কি শুনছি। তো আমি 40-45 বছর যাবৎ কথা সাহিত্যিক নাসরিন জাহান, কথা সাহিত্যিক নাসরিন জাহান, কথা সাহিত্যিক নাসরিন, শুনে শুনে আমার সমস্ত ইন্দ্রিয় মুখস্থ করে ফেলেছে এখন এই তোমাকে কবি সত্তাকে। হিসেবে হঠাৎ করে কবি পরিচিত। নাসরিন জাহান, হ্যাঁ না না, আমি আসলে কবিতা, আমি একটা কথা বলি, আমি শিল্পকে কোনোদিন শখের মাধ্যম মনে করিনি, করি না, কিন্তু কবিতাটা আমি শখেই লিখেছি। আমার মনে হুম হয় না আমি কবিতার বেশি কন্টিনিউ করবো। আমি এই কথা, এই যে অনুগল্প লিখলাম, আবার হুম অনুগল্প স্মৃতি কথা লিখছি। আমি তো হয় না একটা থেকে একটি অনেক তো লিখলাম, গল্প লিখবো, ছোট গল্প লিখবো, উপন্যাস লেখার তোমার ইচ্ছে ছোট ছিল। গল্প তো মানে উপন্যাসের বাবা। আমি ছোট গল্পকে, আমি আমার নিজের লেখার মধ্যে হুম উপন্যাসের চেয়ে দ্বিগুণ আহ, উচ্চতায় রাখি আমার ছোট গল্পকে, একজন হুম একজন লেখক লেখক হিসেবে। হুম হুম। নাসরিন, আমার তোমার যে কবিতার বই বের হলো, তুমি যদিও নিজেকে কবিতার মানুষ মনে করো না, কবিতাকে ছোট করছো না, কিন্তু কবিতার প্রতি তোমার ভালোবাসাটা একটু কম, তাই তো? কম। অন্য হুম। কবিতা লিখে সেটার প্রতি তোমার ভালোবাসা আছে, কিন্তু নিজের কবিতার প্রতি হ্যাঁ, তোমার অনেক ভালোবাসা একটু অনেক। কম। আর হুম আরো কারণ আছে, আমি তো আমাকে যখন আমি উপন্যাসের মধ্যে তো আমি ছড়িয়ে ছিটিয়ে কবিতা লিখি। হুম আমার হুম হুম কাব্যিক ভাষা, তুমি যে কটা বাক্য পড়লে সব তো হুম কাব্যিক। আমি কাব্যিক। তখন, আমাকে অনেকে বলতো আপনি কবিতা লেখেন না কেন, আমি আলাদা করে কবিতা লেখার কি আছে, আমার তো, আমি তো ছড়িয়ে ছিটিয়ে কবিতা আছে আমার লেখার মধ্যে। তো পরে এখন এটা একটা ফেসবুকে আমার আবোল তাবোল কথা চেয়ে মনে হয় কিছু সাহিত্য করি, ওই ওই তো ওই নাসরিন, ফেসবুক আমাকে কবিতা লিখিয়েছে। নাসরিন, ফেসবুক হচ্ছে কি মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার একটা জায়গা, এবং আমাদের তো এখন আর আগের মতন সাহিত্য আড্ডা হয় না। তোমার বাসায় আমাদের যে আড্ডাটা হতো সেটাও এখন আর হয় না। হুম। তো না সেভাবে সেই জায়গায় হয়তো আমরা ফেসবুকে ওই সাহিত্য আড্ডাটা দেই আর কি, তাই না? না, আমি তো ভাগ্যিস যুক্ত হয়েছি। আমি তো 7 বছর, তার আগে আমি এত নিঃসঙ্গ হয়ে গেছিলাম, এত নিঃসঙ্গ। আর ওই যে বলেছিলাম যে আর কি লিখবো না, কারণ আমি তো হাতে লিখতাম। হুম তো ফলে আমার বা হাতটা ভেঙে যাওয়ার পরে অ্যাক্সিডেন্টে দেখলাম যে হাতে লিখতে গেলে বা হাতের কবজিতে হয় না একটা সঙ্গে আরেকটা যুক্ত, এত চাপ পড়ে আমি যে আর আর পারি না, মানে হলে আমার গুছিয়ে রাখলাম সব, লিখবই আর লিখবো না। পরে আমাকে বই মেলায় অনেকে বলতো আপা আপনি যুক্ত হলে আপনাদের সঙ্গে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাতে পারতাম। আমার খালি মনে হতো কেউ কি আমার বই পড়ে না নাকি, কোনো পাঠকের সাথে দেখা নেই, জানার কোনো উপায় নেই কি, মানে মানুষের তো ইচ্ছে করে না জানতে। আর এখন তো একটা, যাই হোক, অনেক তার চেয়ে বেশি নিঃসঙ্গ হয়ে যাওয়াটা, খুবই নিঃসঙ্গ হয়ে গেছিলাম। যাওয়ার নাসরিন, পরে তুমি যদি পরে অনুমতি আমি দাও, ফেসবুকে হুম। আমি তোমার এতে দেই দেহের বোতাম থেকে আমার একটা প্রিয় কবিতা পড়তে চাই। আমি তো আর আবৃত্তি করতে জানি না, হ্যাঁ, আমি শুধু পড়ে যাব। না আবৃত্তি করো না, পড়ো। তো তোমার ওই বইয়ের আমার খুব প্রিয় একটা কবিতা, তুমি আমাকে বলার সাথে সাথে বলেছো যে এটা কবিতা হয় নাই, কিন্তু আমার খুব প্রিয়। ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে যে এটা আমার মনের কথা এবং অনেক মানুষেরই মনের কথা। কবিতার নাম হচ্ছে মানুষ জীবন যখন মানুষের নয়। হুম আচ্ছা। একটা একটা লাশের মতন যদি পর্দায় ঢেকে যায় জীবন, তেমন নারীর জীবন মানুষের জীবন চাই না। তাই মানুষ জীবন ছেড়ে মানুষহীন হতে চাই, কুকুর বিড়াল বাঘ হতে চাই, বৃক্ষ নদী পাখি হতে চাই, কাক অথবা তাদের জীবনের নারী হতে চাই। নাসরিন, এটা কবিতা হলো? এটা কবিতা হয়েছে। এখানে কি বলেছ? কাকে আচ্ছা। বলেছ? কাকে বলেছ? কি বলেছ? বলো তো। আচ্ছা, আর ভাব সম্প্রসারণের দরকার নেই। ও, ভাব সম্প্রসারণ যথেষ্ট যদি যথেষ্ট সম্প্রসারিত হয়েছে, প্রথম কবিতার মধ্যেই প্রথম সম্প্রসারণ। প্রথম লাইনে কিন্তু যা বলার বলে দিয়েছো।
হ্যাঁ, একটা এটা শুরু লাশের লাইনই মতো বলা হয়নি। যদি পর্দায় ঢেকে যায় জীবন, যে যারা বুঝে জানে কবিতা পড়ে, তুমি কিন্তু হুম, প্রথম লাইনে সকল বিদ্রোহ বলে দিয়েছো, তাই না? কি আর বলি, তোমার কি পছন্দের আর বলি, কবিতা। আমার পছন্দের কবিতা। নাসরিন, কিছুদিন আগে, মনে করো বছরখানেক আগে, আমার একজন লেখকের সাথে তোমাকে নিয়ে আলাপ হচ্ছিল, তোমার পরিচিত, সে তোমার খুবই স্নেহপ্রাপ্ত। তো আমরা তো নানা রকমের মানে সিন্ডিকেট দেখি, একজন আরেকজনের পিঠ চাপড়ানো দেখি, তার মধ্যে দেখি নানা রকমের ঝুট ঝামেলা, নেগেটিভ জিনিসপত্রই বেশি ভেসে আসে, পজিটিভ জিনিসগুলো কেন জানি মানুষ সেভাবে প্রচার করে না। তোমার সম্পর্কে মানুষ কি বলে তুমি কি জানো? কিভাবে জানবো? আমাকে তো আর কেউ আমাকে নেগেটিভটা বলবে না। আমাকে বলেছে নাসরিন আপা স্বর্ণ হৃদয়ের অধিকারী। ও বাবা! এটা কে বলল? কারণ কি জানো? কারণ তুমি বলো। মানুষকে স্নেহ, মায়া, এই দুইটা জিনিসে জড়াও, এবং তোমার মধ্যে ভীষণ ক্ষমা প্রবণতা। সেজন্য বলেছে হুম, যে তুমি স্বর্ণ হৃদয়ের অধিকারী। তো আমরা কি তো যে অনুষ্ঠান, ক্ষমা করতে পারলে যে কি শান্তি লাগে। শান্তি, নিজের সেটাই। স্বার্থেই ক্ষমা। আমরা তো অনুষ্ঠানের প্রায় শেষ দিকে, সেজন্য নাসরিন বললাম, যতদিন আছো এভাবে আমাদের কাছে স্বর্ণ হৃদয়ের নাসরিন হিসেবেই থাকো, এবং দর্শক আর শ্রোতাদের, বদলানো আর বদলানো যাবে না। হ্যাঁ, দর্শক শ্রোতাদের কাছে তোমার আরেকটা ছড়া যদি পড়ে শোনাও, আমরা সেভাবে যদি অনুষ্ঠান শেষ করতে পারি খুব ভালো হয়। ঠিক মনে আছে। বাপ রে বাপ! লোচন, না তুমি আমার আফসানা। তুমি আফসানা। দেখো তুমি কিভাবে আমার পাঠক হয়ে এসে কিরকম জীবনের সাথে জড়িয়ে গেলে না? এটা সবাই সবাই তো হয় না এরকম। হুম, হ্যাঁ বের করছি, এই তো। এই তো। আরে কল চলে যাচ্ছে কেন? কল সমাপ্ত। আমি টাচ করলাম, কলে চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে। অসুবিধা নাই, তুমি একটা সময় নাও লাশের এবং মতো। পড়ো। না বেশি সময় নিচ্ছি না কেন। পড়ো, পড়লেই হবে, আমরা তাতেই আনন্দ পাবো। তাতেই আনন্দ পাবে। হ্যাঁ, হুম। এটা দেখুন। নিঝুম রাতে গায়ে মেখেছি চাঁদের মাখন, চুলে পাতার ছাউনি, গুচ্ছ ফুলে হাত ভরেছি, উদাস উদাস চাউনি। নিঝুম রাতে রাস্তা ধরে একলা একা হাঁটছি, ঝলসে ওঠা ধবল দাঁতে স্বর্ণলতা কাটছি। চাঁদের বাটি উপুর করে আকাশ নেমে আসছে, বক বাতাসের ঝাপটানিতে বাঁশবনেরা হাসছে। এমন রাতের মিষ্টি সুরে চাঁদের পানি ছলকে পায়ের চটি উড়িয়ে দিলাম সমুদ্রের জলকে। থ্যাংক ইউ নাসরিন, আমি খুবই আনন্দিত যে আমি পরপর দুইটা ছড়া শুনলাম। আমি তোমার ছড়ার ভক্ত, কবিতার ভক্ত, উপন্যাসের তো ভক্তই। তুমি যে আজকে হুম। আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছো সেজন্য অনেক অনেক আরে ভালো আমারও, লাগলো। তুমি একদমই ভালো লাগলো যে তুমি একটা খুব টাইট প্রোগ্রাম করলে। মানে হ্যাঁ, একে অনেক তো ইন্টারভিউ দিয়ে কয় ঘন্টা দিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা শেষই হচ্ছে না। মানে নাসরিন, তোমার সাথে নিজেই, তো আমার মনের সংযুক্তি, আমরা দুইজনই না জানি সে কোন তো আমরা কত ইউনিভার্সিটি কথা আমি। বলতে পারি না, সেটা তো এখানে হুম, বলার কিছু নেই। হুম, হুম, হুম। আমরা তো কথা মানে বলি। কিভাবে কোন জায়গাটায় কতটুকু আলাপ করলে তোমার আমার ভালো লাগবে, ভালো লাগাটা হ্যাঁ থাকবে হ্যাঁ আমরা খুব। দুজনেই জানি। সেই জায়গা থেকে আমরা প্রোগ্রামটা টাইট করলাম। তবে হুম। আমার আশা থাকবে তুমি আবার আমাদের প্রোগ্রামে আসবে, এবং ঠিক আমরা আছে। আবার আড্ডা দিব। তোমাকে অনেক ওকে। ধন্যবাদ, সবাইকে শুভরাত্রি সাথে অনেক থাকার ধন্যবাদ জন্য। আফসানা। ধন্যবাদ সবাইকে। আমরা যারা। স্টেজের বাইরে 5 মিনিট কথা বলবো, তুমি ওকে চলে ওকে। যেও না। হুম? না যাব না। ওকে। দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে শুভরাত্রি আমাদের সাথে থাকার জন্য। আপনারা আশা করি প্রোগ্রামটা পছন্দ করেছেন। এটা রেকর্ডেড ভার্সনও পাবেন আমার আইডিতে এবং ওমেন ভয়েস বিডির আইডিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী প্রোগ্রামের উপর চোখ রাখবেন। ধন্যবাদ। আমার আইডিতেও দিয়ে দিও।